নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমাদের ওয়েব ম্যাথ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা আজকে 5/12/2021 এই তারিখে যে WBPSI প্রিলিমিনারি পরীক্ষাটি হয়ে গেল, সেই পরীক্ষাতে আসা সমস্ত অঙ্কর শর্ট ট্রিক্স নিয়ে আলোচনা করব। আমরা দেখব কত সহজে অঙ্কগুলি পারা যায়। প্রথম অঙ্ক দেখো কি এসেছিল। একটি কাজ এ এবং বি যথাক্রমে 10 দিন এবং 15 দিনে শেষ করে। এ প্রথমে একা 4 দিন কাজ করার পর বি 5 দিন কাজটি করে। অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তিনজন একত্রে কাজটি করলে কত দিনে শেষ হতো? তো আমরা জানি প্রথমে আমাদের কি করতে হবে, যে দিনগুলো দেওয়া আছে অর্থাৎ 10 দিন এবং 15 দিন, এই দুটো দিনের আমরা কি করব, এলসিএম অর্থাৎ লসাগু বের করব। 10 এবং 15 লসাগু কত হবে? আমরা সকলে জানি 10 এবং 15 লসাগু হবে 30। এই 30টাকে আমরা বলবো ডাব্লু অর্থাৎ আমাদের ওয়ার্ক, টোটাল ওয়ার্ক। এইবার আমরা কি করব, এ এর এফিসিয়েন্সি বের করব। এ এর এফিসিয়েন্সি বের করতে গেলে ওয়ার্ককে আমাদের টাইম দিয়ে ভাগ করতে হবে। 30কে আমরা এ এর লেগেছিল 10 দিন, 10 দিয়ে ভাগ করব, আমাদের এ এর এফিসিয়েন্সি হয়ে যাবে 3। সেম টু সেম আমরা বি এর এফিসিয়েন্সি বের করব। 30কে আমরা ভাগ করব 15 দিয়ে, আমাদের এফিসিয়েন্সি বেরোবে 2। ঠিক আছে, তাহলে দেখো এ এর এফিসিয়েন্সি 3 এবং বি এর এফিসিয়েন্সি হচ্ছে 2। এফিসিয়েন্সি মানে হচ্ছে একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে এ দেখো প্রথমে 4 দিন কাজ করেছে, অর্থাৎ এর এফিসিয়েন্সি 3, একদিনে 3 কাজ করে, 4 দিনে 12 কাজ করে। ঠিক আছে, সেম টু সেম বি এর এফিসিয়েন্সি 2, অর্থাৎ বি একদিনে 2 কাজ করে, 5 দিনে কত কাজ করবে? আমাদের 10 কাজ করবে। তাহলে দেখো এ আর বি যখন কাজ করে চলে গেল, তাহলে টোটাল 22 কাজ হয়ে গেল। পড়ে রইল আমাদের কত কাজ? 30 কাজ টোটাল ছিল। আমাদের যদি 22 কাজ হয়ে যায় তাহলে 30 থেকে আমরা 22 বিয়োগ করব, আমাদের পড়ে থাকবে 8 কাজ। এই 8 কাজ সি কী করেছে? 8 দিনে কাজটি শেষ করেছে, অর্থাৎ সি একদিনে কত করে? এক কাজ করে। সেই জন্যেই সি 8 দিনে 8 কাজ করতে পেরেছে, অর্থাৎ সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। বোঝা গেল? তাহলে আমরা এ বি সি তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেছি। এইবার তারা একত্রে কাজ করলে আমরা কি করব, এই এফিসিয়েন্সিগুলোকে কী করব, যোগ করে দেবো। তাহলে দেখো 3 যোগ 2 যোগ 1, অর্থাৎ আমাদের একত্রে এফিসিয়েন্সি হবে 6। এইবার দেখো টাইম বের করতে আমরা কি জানি, টি সমান সমান হচ্ছে ডাব্লু/ই। ডাব্লু আমাদের সকলের জন্য সমান 30, আর তিনজনের একত্রে ই হচ্ছে 6। তাহলে 30/6 আমরা যদি কাটাকুটি করি তাহলে বেরোবে 5, অর্থাৎ তিনজনে একত্রে কাজটি 5 দিনে শেষ করবে। নেক্সট অঙ্ক দেখো 2 নম্বর কি এসেছিল। একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? তো এই অঙ্কটি আমরা ত্রৈরাশিক নিয়মে করব, খুবই সোজা অঙ্ক। তাহলে দেখো 500 জনের কত দিন ছিল? 24 দিন। এইবার আরও যদি 300 জন আসে তাহলে 500 আর 300 টোটাল হলো 800 জন। এই 800 জনের কতদিন চলবে সেটা আমরা এক্স ধরে নিলাম। দেখো আমাদের যদি লোক সংখ্যা বাড়ে তাহলে কি হবে, খাবারের রসদ কি হবে, কমবে, মানে কম দিন চলবে। অর্থাৎ আমাদের এই দুটোর মধ্যে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। সেই জন্যে আমরা 500/800 যদি এদিকে লিখি তাহলে এদিকে উল্টিয়ে লিখবো x/24 লিখবো। এইবার আমরা শূন্য শূন্যগুলো ক্যান্সেল করে দেবো। শূন্য শূন্য ক্যান্সেল করার পর 8 দিয়ে 24কে কাটলে হবে 3। এইবার কোণাকোণি গুণ করলে দেখো হচ্ছে x = 15, অর্থাৎ বাকি রসদে কতদিন চলবে? 15 দিন চলবে। নেক্সট অঙ্ক দেখো, যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? এইটা দেখো ট্রিক্স দিয়ে কত ইজিলি হয়ে যাবে। দেখো কত শতাংশ হ্রাস করতে হবে? 20%। তাহলে সেটাকে আমরা ওপরে লিখব। তাহলে 20 লিখলাম ওপরে, তারপরে একটা টান দিব, টান দিয়ে আমরা লিখব, দেখো নিচে কি আছে, বৃদ্ধি করতে হবে। আমরা জানি বৃদ্ধি হলে কি হয়, 100 থেকে বিয়োগ করতে হয়। তাহলে নিচে লিখলাম 100 বিয়োগ 20, ইন্টু কি দেখব, ইন্টু লিখবো একটা 100, যেহেতু আমাদের শতকরা বের করতে হবে। এইবার কাটাকুটি করব, তাহলে দেখো 20 কত হবে, 20 হবে 80 ইন্টু 100। 80 দিয়ে যদি আমি 20কে কাটাকাটি করি তাহলে কত হবে, নিচে হবে 4, এই 4 দিয়ে ওপরের 100কে কাটলে আমাদের হবে 25, অর্থাৎ গতিবেগ আমাদের হচ্ছে 25% বৃদ্ধি করতে হবে। দেখো কত ইজিলি অঙ্কটি হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 6 বছরে 2.5 গুণ হয়। তাহলে কি বলেছে, ওই একই টাকা
একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে সেটা আমাদের বের করতে হবে। এই অঙ্ক করার জন্য আমাদের কী করতে লাগবে, 2 × 1/2, এটাকে আমরা প্রথমে ভেঙে লিখব। তাহলে কত হবে, 2 × 1/2 মানে হচ্ছে 5/2। এইবার এইরকম অঙ্ক করতে গেলে একটা সূত্র লাগে, সেই সূত্রটা হচ্ছে n2 = n1 হোলস ওয়াইজ পাওয়ার কত হবে, t2/t1, যেখানে n2 আর n1 হচ্ছে, n2 মানে পরবর্তীতে কত গুণ হবে, n1 মানে আগে কত গুণ হয়েছিল, t2 মানে পরবর্তীতে সময়, আর t1 মানে হচ্ছে আগের সময়। n2 আমাদের বের করতে হবে, আর n1 আমাদের কত ছিল, আগে 5/2 গুণ হয়েছিল, সেই জন্য n1-এর জায়গায় আমরা 5/2 লিখব। t2 মানে আমাদের শেষে কত বছর আছে, 18 বছর। t2টা আমাদের 18টা আমাদের ওপরে যাবে টি2-র জায়গায়, আর t1-এ হবে প্রথমে কত বছর ছিল, 6 বছর। এইবার দেখো আমরা যদি 18কে 6 দিয়ে কাটাকুটি করি তাহলে এবার হবে হচ্ছে 3। তাহলে n2 = দেখো 5/2 হোল কিউব, তাহলে 5-এর কিউব হচ্ছে ওপরে 125, আর নিচে হচ্ছে 2-এর কিউব 8। এই হচ্ছে আমাদের কি হবে, অ্যান্সার হবে। ঠিক আছে, এইটা তোমাদের অপশানে দেখবে ছিল, তাই হচ্ছে এটাই তোমাদের অ্যান্সার হবে। তো দেখো এই অঙ্ক খুব সোজা পদ্ধতিতে চক্রবৃদ্ধি সুদের হলেও কত সহজে এবং কত। এরপরে 5 নম্বর অঙ্ক দেখো, বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে। তাহলে দেখো 2 বছর আগে কত ছিল, 10,000 টাকা, 2 বছর পরে চক্রবৃদ্ধি সুদের জন্য কত টাকা হয়েছে, 12,100 টাকা। অর্থাৎ এই দুটোর মধ্যে ডিফারেন্স নিলে যেটা বেরোবে সেটা আমাদের কত হবে, আমাদের হবে সেটা হচ্ছে সুদ। তাহলে দেখো এই দুটো ডিফারেন্স নিলে কত হচ্ছে, 2100টা 10,000 টাকার উপরে হয়েছিল, তাহলে 2100টা 10,000 টাকার কত পার্সেন্টেজ সেটা আমরা বের করব। তার জন্য 2100/10,000 × 100 লিখব, লিখে কাটাকুটি করলে কত বেরোবে আমাদের, 21। অর্থাৎ 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হারে আমরা কত সুদ পেলাম, 21%। তোমরা যদি আমার চক্রবৃদ্ধি সুদের ওই 5 স্টার ফর্মুলার নিয়মটি দেখো তাহলে বুঝতে পারবে 10% 2 বছর 5 স্টার ফর্মুলা মারলে কত হয় আমাদের, 21%। অতএব আমাদের 2 বছরে কত হবে, 10% সুদ হবে। ঠিক আছে, চলো আমরা এবার নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা কী করব, যে দুটো দেওয়া আছে সে দুটো আমরা আগে ভাগ করে নেব। তাহলে ওপরে লিখব 1760 এবং নিচে লিখব 32। এই দুটো লিখে প্রথমে আমরা ভাগ করে নেব। এই দুটো ভাগ করলে আমাদের কত বেরোবে, আমাদের বেরোবে হচ্ছে 55। এইবার দেখো যেহেতু 55 বেরোলো, তার জন্য আমাদের কী করতে হবে, 55কে দুটো প্রাইম ফ্যাক্টরে ভাঙতে হবে। এবার দেখো প্রাইম ফ্যাক্টরে ভাঙলে কী কী বেরোবে, আমাদের 11 আর 5 বেরোবে। প্রাইম ফ্যাক্টর মানে মিউচুয়াল প্রাইম হবে, ওরা কো প্রাইম হবে। ঠিক আছে, তাহলে দেখো 11 এবং 5 নিজেদের মধ্যে কো প্রাইম। এইবার যেহেতু গসাগু 32, অতএব ছোটো সংখ্যাটি বের করতে গেলে 5কে আমাদের 32 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের কত বেরোচ্ছে, 160। এটাই হবে হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা। যদি বড় বলতো তাহলে আমরা 11 দিয়ে গুণ করতাম। নেক্সট চলো আমাদের অঙ্ক কী বলেছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার/ঘন্টা হয় তবে ট্রেনটির দৈর্ঘ্য কত। তো দেখো এখানে দেওয়া আছে 15 সেকেন্ড, আবার নিচে দেওয়া আছে কিলোমিটার/ঘন্টা। তো দুটো দুরকম আছে ইউনিট, সেই জন্য আমরা 60কে কী করব, 5/18 দিয়ে গুণ করে নেব। তাহলে কি হবে, আমাদের কিলোমিটার/ঘন্টাটা মিটার/সেকেন্ডে চলে আসবে। এইবার আমরা সূত্র ইউজ করব S = L/T। যদি তোমরা আমার ট্রেনের অঙ্ক দেখে থাকো তাহলে দেখবে এই সূত্র দিয়েই সব অঙ্ক হয়ে যায়। এইবার দেখো স্পিডের জায়গায় আমরা কী লিখব, 60 × 5/18 = আমাদের এল মানে হচ্ছে ট্রেনের লেন্থ, সেটা আমাদের বের করতে হবে। ওপরে থাকলো এল, নিচে টি মানে হচ্ছে সময় কত আমাদের, 15 সেকেন্ড। এইবার আমরা কি করব, কাটাকুটি করব। দেখো আমরা যদি কাটাকুটি করি তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। আমরা যদি প্রথমে হচ্ছে 3 দিয়ে কাটাকুটি করি তাহলে ওপরে হবে 20, নিচে হবে 6। এইবার আমরা যদি 2 দিয়ে কাটাকুটি করি তাহলে 6কে 2 দিয়ে কাটলে হবে 3, আর 20কে হবে 10। 3 দিয়ে 15কে কাটলে হবে 5। এইবার 5, 5 আর 10 এই তিনটে আমাদের যদি গুণ করে ফেলি তাহলেই আমাদের কি হবে, আমাদের ট্রেনের লেন্থ বেরিয়ে যাবে। অর্থাৎ 50 গুণন আমাদের 5, 50 গুণন 5 করলে কত হবে, 250। এইবার দেখো 250টা কিসে আসবে, যেহেতু আমরা মিটার/সেকেন্ডে করে নিয়েছিলাম তাই মিটার আসবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি। যদি হল ঘরের ক্ষেত্রফল 84 বর্গমিটার হয় তাহলে কি বলেছে, আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ বের করতে হবে। তাহলে আমরা যদি প্রস্থটা x ধরি তবে আমাদের দৈর্ঘ্য বেরোবে x + 5, কারণ
দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি। এইবার দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলে আমাদের কী বেরোবে, আমাদের বেরোবে ক্ষেত্রফল, সেটা কত দেওয়া আছে 84। আমরা সমান সমান দিয়ে 84 লিখব। এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস 5x, 84টা এই পারে গেলে -84 = 0। এইবার যদি আমরা মিডিল টার্ম করে এক্সের ভ্যালু বের করি তাহলে আমরা দেখতে পাবো এক্সের ভ্যালু বেরোচ্ছে 7, অর্থাৎ প্রস্থ হবে 7 আর দৈর্ঘ্য হবে এর চেয়ে 5 বেশি, অর্থাৎ 7 + 5 = 12। বোঝা গেল? চলো নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক কী বলেছে, যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে কি বলেছে, আসল এবং সুদের অনুপাত দিয়েছে 5:2। আমরা যদি 5 টাকা আসল ভাবি তাহলে আমাদের সুদ কত টাকা হবে, 2 টাকা। ঠিক আছে, আমরা এবার কি ইউজ করব, I = PRT/100। ঠিক আছে, আই মানে আমাদের কি, আই মানে আমাদের সুদ, পি মানে প্রিন্সিপাল, আর মানে সুদের হার, আর টি মানে হচ্ছে টাইম। এবার আয়ের জায়গায় আমরা কত লিখবো, আমরা সুদ ধরেছি 2 টাকা, 2 ধরলাম। পি মানে আমাদের প্রিন্সিপাল, প্রিন্সিপাল আমাদের কত 5 গুণ আর মানে হচ্ছে সুদের হার, সুদের হার আমাদের দেওয়া আছে 4, আর টি মানে টাইম দেওয়া নেই, আমরা টিটা বের করব। টি এর জায়গায় আমরা টি লিখলাম। এইবার আমরা কি করব, 4 দিয়ে 100কে কাটাকুটি করব, কত বেরোবে আমাদের 25। 5 দিয়ে 25কে কাটলে আমাদের হয় 5। টি = কত বেরোবে, তাহলে আমাদের কোনাকুনি গুণ করলে 5 আর 2 গুণ করব, তাহলে 5 দুগুণে হবে 10 বছর, অর্থাৎ টাকাটি 10 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। নেক্সট অঙ্ক দেখো কী বলেছে, গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3 এবং একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত 5:4, তাহলে পরিবারটির গম ও ধানের খরচের অনুপাত কত? এই রকম অঙ্কে আমরা কি করব, প্রথমে যে দুটো অনুপাত আছে সে দুটো অনুপাত ওপর নিচে লিখে নেব। তাহলে প্রথমে কত দেওয়া আছে 2:3, তারপরে কত দেওয়া আছে ব্যবহারের অনুপাত 5:4। এইবার খরচের অনুপাত বের করতে হলে আমাদের কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে সিম্পলি, তাহলে হয়ে যাবে। তাহলে আমরা আগে মুখ্য কর্ণ আর গৌণ কর্ণ, তাহলে মুখ্য কর্ণটা আগে বের করব। মুখ্য কর্ণ মানে 2 আর 4 গুণ করতে হবে, কত হবে 8, আর গৌণ কর্ণ 3 আর 5 গুণ করলে হবে 15। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে। 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে 75% জল থাকবে? তাহলে দেখো প্রথমে আমরা কি করব, জল আর ডেটল লিখে নেব। লিখে নিয়ে আমরা কি করব, এখান থেকে অনুপাত বের করব। তাহলে দেখো কোনো একটি মিশ্রণে যদি 80% জল থাকে তাহলে নিশ্চয়ই 20% ডেটল থাকবে। ঠিক আছে, তাহলে দেখো এই দুটো যদি অনুপাত করি আমাদের বেরোবে 4:1। সেই রকম আমাদের কী হবে, ফাইনালে কত থাকবে, ফাইনাল যে মিশ্রণটা হবে সেখানে আমাদের 75% কী থাকবে, জল। তাহলে 25% আমাদের কী থাকবে, ডেটল। এই দুটোর আমরা যদি অনুপাত করি তাহলে বেরোবে আমাদের 3:1। এইবার দেখো ওপর নিচে আমরা লিখে নিলাম অনুপাত দুটো। এইবার আমাদের কী মেশাতে হবে, মেশাতে হবে আমাদের হচ্ছে ডেটল মেশাতে হবে। সেই জন্য আমরা ডেটলের নিচে কি লিখব, এক্স লিখব। আমরা জল মেশাবো না, সেই জন্য জলের নিচে আমরা 0 লিখব। এইবার আমরা কি করব, প্রথমে যে অনুপাতটা আছে সেটা আমরা মনে মনে ভাববো নেই, আর নিচের অনুপাত দুটি আমরা কোনাকুনি গুণ করব। কোনাকুনি গুণ করলে কী হবে, ওপরে হবে 3x মাইনাস এই দুটো 0 আর 1 গুণ করলে কত হবে, 0ই হবে। তাহলে ওটা লেখার দরকার নাই, 3x বাই। এইবার আমরা কি করব, মাঝের যে অনুপাতটা আছে সেটা আমরা মনে মনে ক্যান্সেল ভাববো, আর এই বাকি যে দুটো অনুপাত আছে সে দুটো কোনাকুনি গুণ করব। তাহলে 4 × 4 মাইনাস 3 × 3 ইন্টু আমাদের প্রথম অনুপাতটা কী করব, যোগ করে দেবো। 4 আর 1 কত হয় 5, সমান সমান ইনিশিয়াল কোয়ান্টিটি কত আছে আমাদের 60। এটা লিখবো। লিখার পর আমরা যদি কাটাকুটি করি তাহলে এক্সের মান যেটা বেরোবে সেটাই আমাদের কী হবে, অ্যান্সার হবে। তাহলে 3/1 × 15 = 60। এইবার দেখো আমরা যদি 15 দিয়ে কী করি, 15 দিয়ে যদি আমরা 60কে কাটাকুটি করি তাহলে কত বেরোবে, 15 না সরি 5 দিয়ে 60কে কাটাকুটি করলে আমাদের বেরোবে 12, আর 3 দিয়ে আমরা 12কে কাটলে বেরোবে আমাদের হচ্ছে 4, অর্থাৎ 4 লিটার আমাদের ডেটল মেশাতে হবে। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত? এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা সিপি সমান সমান কী লিখব, R/B ± A × 100। প্লাস কখন হবে, যখন একটা লাভ একটা ক্ষতি থাকবে তখন হবে প্লাস, আর মাইনাস কখন হবে, যখন দুটোই ক্ষতি বা দুটোই লাভ থাকবে। তাহলে আর মানে এখানে কত টাকা বেশি পেলেন, 15 টাকা। নিচে বি মানে পরেরটা কত পার্সেন্ট, 5%। এ মানে আগেরটা সেটাও 5%।
এইবার দুটো 5 লিখলাম, মাঝখানে কী হবে, যোগ না বিয়োগ? দেখো একটা লাভ আছে আর একটা আছে ক্ষতি, অর্থাৎ দুটো আলাদা আছে, সেই জন্য যোগ হবে ইন্টু 100। এইবার আমরা যদি এটা কাটাকুটি করি তাহলে আমাদের যেটা বের হবে সেটাই আমাদের অ্যান্সার। 15/5 আর 5 হলো 10 ইন্টু 100। এইবার যদি আমরা কাটাকুটি করি তাহলে 0 0 ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ 15কে 10 দিয়ে গুণ করলে আমাদের সিপি বের হবে হচ্ছে 150 টাকা। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। নেক্সট দেখো কি বলেছে, দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ এবং দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেন। কি বলেছে, সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো। এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করি, 5 স্টার ফর্মুলা ইউজ করি। 5 স্টার ফর্মুলাটা কী ছিল, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, ঠিক আছে, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ওয়াই বাই 100। লাভ হলে আমরা প্লাস ধরবো, লস হলে আমরা কি ধরবো, মাইনাস। তাহলে দেখো এক্সের ভ্যালু কত হবে, যেহেতু লাভ হয়েছে +20, এখানে ওয়াইয়ের ভ্যালু কত হবে, যেহেতু ক্ষতি হয়েছে -20, ঠিক আছে। এইবার প্লাস আর মাইনাস গুণ করে আমরা এখানে লিখবো কত হবে, মাইনাস, ঠিক আছে। এইবার দেখো আমাদের এখানে মাইনাস হলো, মাইনাস হওয়ার পর এক্স আর ওয়াই ওপরে কী আছে, গুণ আছে, অতএব ওখানে 20 × 20/100 হবে। এইবার দেখো +20 -20 ক্যান্সেল হয়ে গেল, আর এখানে দুটো শূন্য আমরা যদি ক্যান্সেল করে দিই তাহলে -4%, অর্থাৎ যেহেতু মাইনাস এসছে উত্তর হবে 4% ক্ষতি, ঠিক আছে, সামগ্রিকভাবে তার 4% ক্ষতি হলো। নেক্সট অঙ্ক দেখো কি বলেছে, 12, 15, 20 এবং 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তো এটি একটি খুবই সোজা অঙ্ক, এটা শুধুমাত্র আমাদের লসাগু বের করলেই অঙ্ক হয়ে যাবে। তো 12, 15, 20 এবং 25-এর লসাগু কত হবে, 300, অর্থাৎ এই অঙ্কের উত্তর হবে হচ্ছে 300, ঠিক আছে। চলো আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক কী আছে, তিনটি সংখ্যার গড় 80, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে কত, 10 বেশি, এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। তাহলে বলেছে সবচেয়ে ছোট সংখ্যাটি কত, ঠিক আছে। এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যদি ঠিকঠাক ধরতে পারি তবে আমাদের অঙ্কটি খুবই সোজাভাবে হয়ে যাবে। তো আমরা ফার্স্ট সংখ্যা এভাবে লিখলাম, তারপরে লিখবো সেকেন্ড সংখ্যা, তারপরে লিখবো হচ্ছে থার্ড সংখ্যা, ঠিক আছে। এইবার আমরা থার্ড যে সংখ্যাটা আছে সেটাকে আমরা ধরলাম এক্স, ঠিক আছে। তাহলে থার্ড সংখ্যার সাথে তৃতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার কী সম্পর্ক, দ্বিতীয় সংখ্যা হচ্ছে তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম, 3 গুণ করলে কত হবে, 3x - 10, 10 কম যেহেতু। এইবার প্রথম সংখ্যাটি কী বলেছে, দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি। তো দ্বিতীয় সংখ্যাকে 2 গুণ করলে কত হবে, 6x - 20, এর চেয়ে কত বেশি, 10 বেশি, তাহলে এর সাথে +10 করে দেবো, তাহলে প্রথম সংখ্যা হবে আমাদের 6x - 10। এইবার দেখো যেহেতু তিনটি সংখ্যার হচ্ছে গড় আমাদের কত দিয়েছে, 80, অর্থাৎ সংখ্যা তিনটির সমষ্টি কত হবে, 80 × 3 অর্থাৎ 240, সেটা আমরা লিখে নিলাম। 80 × 3 আমাদের কত হবে, 240, অর্থাৎ সংখ্যা তিনটি যোগ করলে আমাদের বেরোবে 240। এইবার দেখো তিনটি সংখ্যা আমি যোগ করে দিয়েছি এবং ডান দিকে সমান সমান দিয়ে 240 লিখে ফেলেছি। তাহলে 6 আর 3 9 আর 1 10, 10x, ঠিক আছে। 10x মাইনাস এখানে 20 হবে, সেটা লিখলাম, সমান সমান দিয়ে লিখলাম 240। এইবার যদি -20কে আমরা ডান দিকে ট্রান্সফার করে দিই তাহলে কত হবে, 10x = 260। এবার x = তাহলে 260কে 10 দিয়ে ডিভাইড করলে আমাদের বেরোবে 26, অর্থাৎ সব থেকে ছোটো সংখ্যাটি কত ছিল আমাদের, 26, ঠিক আছে। চলো এবার নেক্সট অঙ্ক কী বলেছে, এক চা বিক্রেতা 250 টাকা পার কেজি দরের এ চা এবং 150 টাকা পার কেজি দরের বি চায়ের সঙ্গে 2:5 অনুপাতে মেশালেন। এরপরে এই মিশ্রিত চা 200 টাকা পার কেজি দরে তিনি বিক্রি করলেন, ঠিক আছে। তবে তার হচ্ছে কত লাভ হলো, শতকরা কত লাভ হলো। দেখো এ চায়ের মূল্য কত ছিল, এ চায়ের মূল্য ছিল 250 টাকা পার কেজি, ঠিক আছে, সেটা আমরা লিখলাম। এ এর নিচে হচ্ছে 250, সেম টু সেম বি চায়ের হচ্ছে মূল্য কত, 150 টাকা পার কেজি, ঠিক আছে। এইবার দেখো আমরা কত অনুপাতে নিয়েছি, 2:5 অনুপাতে। আমরা ভাবলাম 2 কেজি আমরা এ চা নিয়েছি আর 5 কেজি আমরা হচ্ছে বি চা নিয়েছি, তাহলে 2 কেজি এ চায়ের দাম কত, 250 টাকা কেজি হলে 500 টাকা। সেম টু সেম আমাদের 5 কেজি যদি বি চা নিই তাহলে আমাদের কত হবে, 750 টাকা, অর্থাৎ এই দুটো যোগ করলে আমাদের টোটাল সিপি বেরোবে। এই দুটো যোগ করলে আমাদের কত বেরোবে, 1250, অর্থাৎ ওর 1250 কিনতে খরচা হয়েছে। এইবার বিক্রি করেছে কত কেজি, 7 কেজি, কত দামে, 200 টাকা কেজি ধরে। তাহলে 7 কেজিতে 200 টাকা কেজি ধরে কত হবে,
1400 টাকা। তো আমাদের দেখো সিপি বের হলো 1250 আর এসপি হচ্ছে আমাদের 1400। ঠিক আছে, তো এখান থেকে আমরা সহজেই লাভের শতকরা হারটা পেয়ে যাব। তাহলে দেখো এই দুটো বিয়োগ করলে আমাদের লাভ বেরোবে। লাভ কত বেরোলো আমাদের? 150 টাকা। ঠিক আছে, 150 টাকা কার ওপর বেরোলো? ক্রয় মূল্যের উপর সবসময় লাভ বেরোয়, ওই জন্য নিচে আমরা কী লিখবো? সিপি, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এটা হচ্ছে আমাদের কি লাভের শতকরা হারের বের করার সূত্র। শূন্য শূন্য ক্যান্সেল করলাম। আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে নিচে হবে 25 আর ওপরে হবে হচ্ছে আমাদের কত? 20। ঠিক আছে, এইবার দেখো আবার যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি তাহলে 5 পাচ্ছে 25, 4 পাচ্ছে 20। 5 দিয়ে আমরা যদি 15কে কাটাকুটি করি তাহলে আমাদের কত বেরোবে? 3 পাচ্ছে 15, অর্থাৎ 3 3 4 12% হচ্ছে আমাদের কি হলো? শতকরা লাভ। ঠিক আছে, নেক্সট অঙ্ক কী বলেছে? যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিলোমিটার হয় তাহলে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত হবে? তো এটি খুবই সোজা অঙ্ক, ঐকিক নিয়ম করলেই আমাদের কি হবে? অ্যান্সার চলে আসবে। তাহলে 3/10-এর ভ্যালু কত আমাদের? 3/10-এর ভ্যালু আমাদের হচ্ছে 45। তাহলে আমরা বের করব 1-এর ভ্যালু কত আর 2/5 অংশের ভ্যালু কত। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 45/3/10। ঠিক আছে, 45/3/10। এটা যদি আমরা গুণ আকারে লিখি তাহলে কী হবে? উল্টে গিয়ে 10/3 হয়ে যাবে। তো পরের লাইনে দেখো আমরা কী লিখবো? 2/5-এর ভ্যালু বের করতে হবে আমাদের। তাহলে 2/5-এর ভ্যালু কত হবে? 45। আমরা ভাগটাকে যদি গুণ করে লিখি তাহলে কী হবে? নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ 10/3 হবে ইন্টু কত আমাদের হবে? 2/5। এইবার যদি আমরা কাটাকুটি করি আমাদের যেটা বেরোবে সেটাই হবে আমাদের অ্যান্সার। দেখো কাটাকুটি করলে আমাদের বেরোচ্ছে কত? 15 গুণ 2 গুণ 2, অর্থাৎ 4 15 কত হয় আমাদের? 60। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো কত সোজা অঙ্ক। ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্ক করি আমরা। নেক্সট অঙ্ক কী বলেছে? কোনো টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল কত টাকা ছিল? তাহলে দেখো 1% করে যদি আমরা 3 বছরে সুদ পাই বেশি, তাহলে কত টাকা বেশি পাবো? কত পার্সেন্ট সুদ বেশি পাবো? 3%। দেখো একদিকে পার্সেন্টেজ বেশি পেলাম, আবার এদিকে দেওয়া আছে 5100 টাকা বেশি পাওয়া গেছে। তাহলে 3%-এর ভ্যালু কত হবে আমাদের? 5100। তাহলে 3%-এর ভ্যালু যদি আমার 5100 হয়, আমাদের বের করতে হবে 100%-এর ভ্যালু। 100%টা কী হবে? প্রিন্সিপাল হবে। তাহলে 3% যদি 5100 হয়, 1% কী হবে? 5100/3, কারণ ঐকিক নিয়ম করছি। 100% হবে 5100/3 ইন্টু 100। তারপরে আমরা যদি কাটাকুটি করি যেটা বেরোবে সেটাই আমাদের হচ্ছে কত হবে? অ্যান্সার। 5100-কে 3 দিয়ে কাটাকুটি করলে হবে 1700। 1700-কে যদি আমরা 1000 দিয়ে গুণ করে দিই, 100 দিয়ে গুণ করে দিই, তাহলে কত বেরোবে আমাদের? 17-এর পরে 4টে শূন্য, অর্থাৎ কী হবে? 1,70,000 টাকা। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো আমাদের কি বলেছে? এম সংখ্যক মানুষ একটি দ্রব্য আর দামে কিনতে সম্মত হয়। ঠিক আছে, যদি তাদের মধ্যে 4 জন মানুষ চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা বেশি দিতে হবে? তো এই অঙ্কের ক্ষেত্রে একটাই লক্ষ্য করার জিনিস, সেটা হচ্ছে প্রত্যেকের জিনিসটা বেরোতে হবে। তাহলে দেখো এম জনের যদি 8 টাকা দিতে হতো তাহলে একজনের দিতে হতো কত? একজনের আমরা বের করলে ঐকিক নিয়ম করলে কী পারবে? R/M, অর্থাৎ একজনকে R/M টাকা দিতে হতো। কিন্তু কি হয়েছে? 4 জন মানুষ চলে গেছে। 4 জন মানুষ চলে যাওয়ার পরেও ওদের M টাকাই দিতে হয়েছে। তাহলে দেখো 4 জন চলে গেলে কত মানুষ দাঁড়াবে? M-4। কত টাকা দিতে হয়েছে? আমাদের 8 টাকায় দিতে হয়েছে। তাহলে সেক্ষেত্রে একজনকে কত টাকা দিতে হয়েছে? সেক্ষেত্রে একজনকে দিতে হয়েছে R/M-4। দেখো তাহলে R/M-4 যেটা বেরোলো সেটা আমাদের বেশি। এই বেশি থেকে আমরা যদি R/M টাকা বিয়োগ করে দিই তাহলেই আমাদের কী বেরোবে? কত টাকা বেশি দিতে হবে সেটা আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা কী লিখবো? R/M-4 মাইনাস R/M, এই দুটো আমাদের বিয়োগ করলেই হয়ে যাবে অঙ্কটা। তাহলে দেখো নিচে কী লিখবো আমরা? নিচে হচ্ছে লসাগু করবো। লসাগু কী হবে? M ইন্টু M-4। এইবার দেখো M-4 মিলে গেল, তাহলে M দিয়ে আরকে গুণ করলে হবে আর M বা MR মাইনাস, এইবার দেখো MM মিলে গেল, থাকলো কি? আর দিয়ে MR মাইনাস, মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস 4R। তাহলে দেখো MR হচ্ছে আমাদের কেটে গেল, ওপরে থাকলো 4R, আর নিচে আমরা যদি গুণ করে দিই তাহলে বেরোবে আমাদের M² মাইনাস 4M, অর্থাৎ এই অঙ্কের উত্তর হবে 4R/M² মাইনাস 4M। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক কী আছে? এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে। ঠিক আছে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ওই ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে তাদের লভ্যাংশ কত হয়? 2:1 অনুপাতে ভাগ হয়, তাহলে কি বলেছে? এ শুরু করার কতদিন পরে বি ব্যবসায় নিযুক্ত হয়েছিল। তো আমরা ভাববো যে
বি এক্স মাস পরে নিযুক্ত হয়েছিল। তাহলে দেখো এ কত টাকা নিয়ে যোগ দিয়েছিল, এ নিয়েছিল 2250 টাকা বছরের শেষে। তাহলে এ এর টাকা কি হয়, 12 মাসই খাটে, ঠিক আছে, যেহেতু এক বছর 12 মাসে হয়। সেরকম 2700 টাকা নিয়ে বি যোগ দিয়েছিল। তো বি আমরা মনে মনে ভাববো যে বি এক্স মাস পরে হচ্ছে যোগ দিয়েছিল, তাহলে বি এর টাকা খাটবে কত মাস, 12 মাইনাস এক্স মাস, ঠিক আছে। তাহলে আমরা কি ধরলাম, বি এর টাকা কি হয়েছে, এক্স মাস পরে যোগ দিয়েছিল, ঠিক আছে বি। তাহলে ওর টাকা খাটলো 12 মাইনাস এক্স মাস। এইবার এই দুটোর অনুপাতে কী হবে, লভ্যাংশের অনুপাত হবে। আমরা যদি কাটাকুটি করি তাহলে দেখো 5 দিয়ে 270কে কাটলে হবে 54, 5 দিয়ে 235কে কাটলে হবে হচ্ছে 45, ঠিক আছে। সেরকম 9 দিয়ে 54কে কাটলে হবে 6, আর 45কে কাটলে হবে 5। এইবার 6 দিয়ে যদি আমরা 12কে কেটে ফেলি তাহলে হবে আমাদের হচ্ছে 2, অর্থাৎ ওপরে থাকলো আমাদের 5 দুগুণে 10, ঠিক আছে। আর এইদিকে নিচে থাকলো 12 মাইনাস এক্স। 12 মাইনাস এক্সকে আমরা যদি কোনাকুনি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 24 মাইনাস 2x সমান সমান হচ্ছে 10। তো 2x এর ভ্যালু কত হবে আমাদের, 24 থেকে 10 বিয়োগ করলে হবে 14, অর্থাৎ এক্স এর ভ্যালু বেরোবে হচ্ছে আমাদের 7। অর্থাৎ বি কতদিন পরে, বি হচ্ছে এ এর 7 মাস পরে 2700 টাকা নিয়ে কী হয়েছিল, ওই ব্যবসায় যোগ দিয়েছিল। এই এই অঙ্কটির হবে 7 মাস অ্যান্সার, ঠিক আছে। তো চলো নেক্সট অঙ্ক কী বলেছে আমাদের, একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000টি বাল্ব প্রস্তুত করতে পারে, ঠিক আছে। সংস্থাটি 9 দিনে 10,000টি বাল্ব তৈরির বরাত পায়। তাহলে কী করতে হবে, আরও কতজন লোক নিয়োগ করতে হবে যাতে ওই কাজটি সময়ের মধ্যে শেষ করা যায়, ঠিক আছে। তাহলে দেখো এটা আমরা ত্রৈরাশিক নিয়মে করব। তাহলে দেখো যেহেতু 10,000 10,000 আছে, তাই আমাদের 10,000 নিয়ে ভাববার কোনো ব্যাপার নেই। 45 জনে 12 দিন লাগতো, তাহলে আমরা ধরলাম এক্স জন লাগবে। এক্স জনে কত দিন লাগবে, 9 দিন। এইবার দেখো এই দুটোর মধ্যে ব্যস্ত সম্পর্ক হবে, তাই আমরা কি করব, ডান দিকেরটা উল্টিয়ে লিখব। তারপরে 45কে 9 দিয়ে কাটলে হবে 5, অর্থাৎ এক্স এর ভ্যালু বেরোবে হচ্ছে 60, অর্থাৎ ওর টোটাল 60 জন লাগবে। কিন্তু এখানে বলেছে অতিরিক্ত, তাহলে অতিরিক্ত বের করতে গেলে আমাদের 45 জন তো আগে ছিলই, তাহলে 60 থেকে 45 বিয়োগ করলে আমাদের অ্যান্সার বেরোবে 15 জন, ঠিক আছে। চলো নেক্সট অঙ্ক কী বলেছে, শ্যাম এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে শুধু না, ওটা সুদ হবে, সুদ আসল বাবদ কত, 15,600 টাকা ফেরত দেয়, ঠিক আছে। যদি শ্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকাটাই ধার নিয়েছিল, এটাই আমাদের বের করতে। দেখো 12,000 টাকা কি হয়েছে, 15,600 টাকা হয়েছে, অর্থাৎ সুদ কত হয়েছে, 3,600 টাকা। তাহলে দেখো আমরা ইউজ করব আই ইকাল টু পিআরটি বাই 100। আয়ের জায়গায় আমরা কত লিখবো, সুদ লিখবো। সুদ কত হয়েছে আমাদের, 3600 টাকা, ঠিক আছে। পি মানে আমাদের আসল, আসল কত আমাদের 12,000 টাকা। আর মানে হচ্ছে আমাদের সুদের হার, সুদের হার কত 6%। আর টি মানে হচ্ছে আমাদের সময়, সময় কত আমাদের সেটা বের করতে হবে। এইবার দেখো আমরা শূন্য শূন্য ওপর নিচে ক্যান্সেল করে দিলাম, ঠিক আছে। এই শূন্য আর বাঁ দিকে শূন্য ক্যান্সেল করলাম। 12 দিয়ে 360কে কাটলে বেরোবে আমাদের হচ্ছে 30, ঠিক আছে। এইবার আমরা যদি 6 দিয়ে 30কে কেটে ফেলি তাহলে আমাদের বেরোবে হচ্ছে 5, অর্থাৎ টাকাটি সে কত বছরের জন্য ধার নিয়েছিল, 5 বছরের জন্য ধার নিয়েছিল, ঠিক আছে। এটি হবে এই অঙ্কের অ্যান্সার। চলো আমরা এবার নেক্সট অঙ্ক করি। নেক্সট অঙ্ক কী বলেছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 12 বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তাহলে পুত্রের বর্তমান বয়স কত। দেখো বর্তমানে কি, পিতার বয়স পুত্রের বয়সের হচ্ছে 3 গুণ। তাহলে আমরা প্রথমে বর্তমানের যে বয়সের অনুপাত সেটা আমরা বের করব। তাহলে আমরা যদি পুত্রের বয়স 1 ধরি, পিতার বয়স কত বেরোবে 3। সেরকমভাবে 12 বছর পর কী হবে, ওদের অনুপাতটা গিয়ে দাঁড়াবে 2:1, ঠিক আছে। এবার দেখো অনুপাতের বাম দিক ডান দিকের ভ্যালু সেম নেই, ডিফারেন্সটা সেম নেই। এবার আমরা কী করতে হবে, বাঁ দিক এবং ডান দিকের ভ্যালু ডিফারেন্সটা আমাদের সেম করতে হবে। তাহলে দেখো নিচের অনুপাতকে আমাদের ওপরের অনুপাতের ডিফারেন্স অর্থাৎ 2 দিয়ে গুণ করতে হবে, আর ওপরের অনুপাতকে আমাদের হচ্ছে 1 দিয়ে গুণ করতে হবে। এইবার দেখো এইবার যদি আমরা গুণ করার পর অনুপাত দুটো দেখি তাহলে দেখব বাঁ দিক এবং ডান দিকের কী হয়েছে, ডিফারেন্স দুটো সেম হয়েছে, 1 করে হয়েছে। দেখো তাহলে 1-এর ভ্যালু কত আমাদের, 1-এর ভ্যালু হচ্ছে 12, ওপরেরটা আমাদের বর্তমান বয়সের অনুপাত ছিল, সেই জন্যে 1-এর ভ্যালু কত হবে 12, অর্থাৎ পুত্রের বয়স হবে 12 আর পিতার বয়স হবে হচ্ছে 36। এখানে পুত্রের বয়স চেয়েছে, অর্থাৎ পুত্রের বয়স হবে 12 বছর। এরপরে দেখো একটি সরল দিয়েছে, তো এই সরলটা একটু টাইম কনজিউমিং,
তো দেখো প্রথম যে আমরা যদি √20কে ভাঙিয়ে নিই তাহলে হবে কত 2√5। এইবার √1125কে ভাঙালে আমাদের বেরোবে হচ্ছে 15 কত হবে 5, ঠিক আছে। মাইনাস √567কে আমাদের ভাঙালে বেরোবে হচ্ছে 9√7। তোমরা ভাঙিয়ে নিয়ে দেখে নেবে, এটাই বেরোবে, ঠিক আছে। তারপরে দেখো √500কে আমরা যদি ভাঙাই তাহলে আমাদের কত বেরোবে 10√5 বেরোবে, ঠিক আছে। 10√5, 17√5 না, আমাদের বেরোবে হচ্ছে 10√5। তো আমরা লিখবো √500 ইকাল টু 10√5। আমরা যদি 245কে ভাঙাই তাহলে আমাদের বেরোবে হচ্ছে 7√5, আর এদিকে হলো প্লাস 9√7, ঠিক আছে। এইবার দেখো আমরা যোগ করলে কি পাবো, প্রথমে পাবো 17√5 মাইনাস 9√7, মাইনাস কত 9√7। আবার এদিকেও দেখো কি পাবো 17√5 প্লাস 9√7, ঠিক আছে। তাহলে দেখো আমাদের কি a মাইনাস বি ইন্টু এ প্লাস বি এই ফর্মে পড়ে গেল, অর্থাৎ এটা কি হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, অর্থাৎ 17√5 স্কোয়ার মাইনাস 9√7 স্কোয়ার। এই দুটো আমরা ক্যালকুলেট করলে আমাদের বেরোবে হচ্ছে 878, ঠিক আছে। তো 878 হচ্ছে এই 24 নম্বর অঙ্কের অ্যান্সার হবে। তো লাস্ট অঙ্ক চলো দেখি কী বলেছে। 100 এর মধ্যে কতগুলি 2 অঙ্ক বিশিষ্ট মৌলিক সংখ্যা আছে। তো তোমরা যারা পড়াশোনা করো তারা আসলে জানো যে 1 থেকে 100-র মধ্যে টোটাল 25টি মৌলিক সংখ্যা আছে, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের শুধুমাত্র 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলোকে নিতে হবে। তাহলে আমাদের 2, 3, 5 এবং 7 এই 4টি মৌলিক সংখ্যাকে আমাদের কী করতে হবে, বাদ দিতে হবে। তাহলে 21 থেকে আমরা যদি 4 বিয়োগ করে দিই, 25 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে আমাদের টোটাল মৌলিক সংখ্যা বেরোবে হচ্ছে 21টি, ঠিক আছে।